এদিকে এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরাসরি অ্যাকশনে নামলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়কদের। শেখ হাসিনার দেশেই আসবে, এটাই সত্য বলে ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রীতিমতো আবারও রাজপথ গরম হতে যাচ্ছে দুই একের ভিতর। কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। মাঠের রাজনীতি এবং সমন্বয়কদের নিষিদ্ধ করেছেন সেনাপ্রধান। গত 7 মাসে দ্বিতীয় গণ অভ্যুত্থানের নামে ছাত্ররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রতিটি জনগণ অতিষ্ঠ হয়েছে ছাত্রদের এমন কর্মকাণ্ডে। এদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউটার্ন নিলেন হাসনাত আব্দুল্লাহ। আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে। সেই সমাবেশে কত লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে। সেটা তাদের জন্য একটা বড় হতাশাজনক ব্যাপার। 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? ভাগ বাটোয়ারায় দিন দরবারে মিলে নাই। এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের মোটামুটি পরিচিত মুখ এবং ছাত্র নেতা হিসেবে বেশ পরিচিত। বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। এক কথাই যদি বলি, এই মুহূর্তে এই যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে। বাড়িতে সারজিৎ কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাইট ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না, স্পষ্ট কথা। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনীকে স্বাধীন দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন সেনাপ্রধান। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশের মাঠের রাজনীতি এবং সমন্বয়কদের নিষিদ্ধ করেছেন সেনাপ্রধান। গত 7 মাসে দ্বিতীয় গণ অভ্যুত্থানের নামে ছাত্ররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রতিটি জনগণ অতিষ্ঠ হয়েছে ছাত্রদের এমন কর্মকাণ্ডে। এদিকে গতকাল সন্ধ্যার পর থেকে রাজপথে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ। 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? ভাগ বাটোয়ারায় দিন দরবারে মিলে নাই। এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের মোটামুটি পরিচিত মুখ এবং ছাত্র নেতা হিসেবে বেশ পরিচিত। তার পাশাপাশি আরও বেশ কয়েকজন ছাত্রনেতা আছে, তার প্রতি আমাদের সহানুভূতি আছে, ভালোবাসা আছে, এবং তারা যে জনগণের ইমোশন নিয়ে আবার খেলছে, এইটার আমরা রহস্যটা আমরা খোঁজার চেষ্টা করছি, এবং এটা আমাদের কাছে দূরভিসন্ধিমূলক মনে হয়।
তাদের সাথে যদি 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 13 তারিখ, কেন আজকে এই 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? তাহলে কি তারা একটা দেন দরবারের চেষ্টা করেছিল? ভাগ বাটোয়ারায় দেন দরবারে মিলে নাই, এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে না, আমরা ক্যান্টনমেন্টে এটা হয়েছে, একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এই কথাগুলো তো আমরা আগস্টেই বলে আসছি। অগস্টেই তো গণ অধিকার পরিষদ এই আপনার আমাদের এই আলরাজি কমপ্লেক্সের কার্যালয়ের সামনে আমরা প্রোগ্রাম করেছি। আমরা ফেব্রুয়ারিতে আমরা প্রোগ্রাম করলাম। এই আন্দোলনের স্পিরিটের জায়গা থেকে তো এই সমস্ত পরিচিত ছাত্র নেতৃবৃন্দ যারা নাপা করেছেন, এই নাগরিক পার্টি কিংবা এই নাপার নেতা, তাদেরও তো এইখানে আপনার একটা সক্রিয় শক্ত ভূমিকা পালন করা দরকার ছিল। যেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না, তাদের সাথেও এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে। তারা কেউ বিয়ে করে, কেউ দল করে, তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি লাভের মানে ব্যস্ত আছেন। আর আহতরা চিকিৎসা পায় না, এখনো ওর দ্বারে ঘুরে বিদেশ যাওয়ার কথা, বিদেশ যেতে পারছে না। তাদের ক্যাটাগরি নিয়ে 9-6 করা হয়েছে। আবার যারা তাদের দল করছে না, তাদের বিষয়ে তাদের একটা বৈষম্যমূলক আচরণ। তো এদের দ্বারা তো এটা প্রত্যাশা করে। তারা বয়সে যতই আমাদের ছোট হোক কিংবা ছাত্রনেতা হোক, তারা এই মুহূর্তে তো পরিচিত জাতীয় নেতা, তাদের কাছ থেকে মানুষ অনেক ভালো কিছু আশা করেছিল। এখন এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যদি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা মানে ইস্যু মাঝে মাঝে ছেড়ে আসলে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করতে চায়, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলার পরিণতি খুব খারাপ হবে। এখন এই যে সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে সামরিক বাহিনী এইটা করছে, ওইটা করছে, রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল, এটা গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল। তোমরা কেন করো নাই? তোমরা কেন এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছো? শপথ নেওয়ার আগে তোমাদের মনে পড়ে নাই যে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ নেব না, এই রাষ্ট্রপতি এই ফাঁসিবাদের সিম্বল, এই রাষ্ট্রপতি ফাঁসিবাদের আইকনিক ফিগার। সে সময় তো কোনো ছাত্রনেতা গাছ দেখাইয়া বলে নাই। তারা ওই যে গাছের আগারটা খাইছে, এখন তলারটা খাইছে, যাই এখন বলছে রাষ্ট্রপতি সরাবো, তারপরে আমরা রাজনীতি নিয়ন্ত্রণ করব, সেনা প্রধান সরাবো, সেনাবাহিনী আমরা নিয়ন্ত্রণ করব, পুলিশ প্রধান আমরা বসাবো। এইভাবে তো তারা রাষ্ট্র চালাতে পারবে না। তারা তো এইভাবে চলতে থাকলে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবে। আমরা বারবার বলছিলাম যে এই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র চালাতে, জাতীয় সংকট থেকে উত্তরণে একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন, জাতীয় সরকার প্রয়োজন। ছাত্রদের সেটা শুনে নাই। তারা ওই মোমেন্টামকে কাজে লাগিয়ে তারা নিজেদের ভাগ বাটোয়ারা নিশ্চিত করেছে 3 জনকে উপদেষ্টা পরিষদে বসিয়ে। তারা অন্য কোনো দলকে নিয়েছে উপদেষ্টা পরিষদে, বিএনপির দায় দিচ্ছে। তারা বিএনপি নাকি এগ্রি করে নেয় জাতীয় সরকার গঠনে। ওকে, বিএনপি করে নেয়, বাকিদেরকে তোমরা প্রপোজাল দিতা, বাকিদেরকে নিয়ে আলাপ আলোচনা হতো, মিটিং হতো, বিএনপি চাপে পড়ে হলে আসতো। এখন বিএনপি করেছে কিনা আমরা সেটা তো জানি না। শুধু শুধু বিএনপিকে দায় দিয়ে তো লাভ নাই। আজকে আমরা বারবার বলছি যে সরকার একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এখন যেহেতু এই ছাত্র নেতারা একটা দল গঠন করেছে, তাদের তো উচিত পদত্যাগ করে রাজনৈতিক দল করা, রাজনীতির মাঠ থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে আবার প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করা। এখন তারা একদিকে উপদেষ্টা আছে, ওইখান থেকে সিম্প্যাথি এবং ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য সস্তামূলক পোস্ট দিচ্ছে যে প্রশাসক নিয়োগ দেওয়ার আগে আমাকে একটু জানাইয়েন, আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কিংবা আওয়ামী লীগের প্রশ্ন কোনো আপোষ হবে না। কেন তুমি সরকারে আছো না? তুমি সরকার থেকে পদত্যাগ করো যে না, আমার প্রধান উপদেষ্টা এই বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমি পদত্যাগ করছি। তখন তোমার হিরোইজম বোঝা যাবে, তখন তোমার কমিটমেন্ট, ডেডিকেশন বোঝা যাবে। তোমরা তো সেটা করছো না। তোমরা জনগণের ইমোশন নিয়ে খেলছো এবং জনগণকে বিভ্রান্ত করছো। এই বিভ্রান্ত করাটা আমরা মনে করি যে আসলে সচেতন জনগণের উপলব্ধি করা দরকার। এবং আমাদের একটা পরিষ্কার অবস্থান যে যারা ফ্যাসিবাদ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তারা রাজপথে নামুক। রাজপথেই প্রমাণ হবে কারা ফ্যাসিবাদের পক্ষে, কারা ফ্যাসিবাদের বিপক্ষে। বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। একেবারেই নাম ধরে ছবি সহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে, যে 14 জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে। তারা ঈদের পরে আরও বেশি সক্রিয় হতে চায়, ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চাই।
এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া। নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ? কেন এই ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যাচ্ছে? কেন সাংবাদিকের কাছে এই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট চলে আসলো? সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন। কি হলো, কি ঘটনা, পেছনের ঘটনা, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। যাই মূল ভিডিওতে। বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে 14 জন মানুষ কাজ করছেন। এই 14 জন কারা? আমি নিজেও জানি না এই 14 জন কারা। সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন। সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। জুলকারনাইন শায়ের শেয়ার দেয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে, বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে, এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরও বেশি অস্থির করা হবে। বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে, সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে, বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে। এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া, সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা। এবং এর পেছনে 14 জন কাজ করছে। 14 জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে, এমনটাও তিনি জানিয়েছেন। এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন। গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে, নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল। তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে, সরকারও জানে, সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে। তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান, বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান, এই প্ল্যান কারা করতে পারে? কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে? খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ। দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেওয়া যায়, আরও দীর্ঘায়িত করা যায়, তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয়। এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না। এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, একপাক্ষিক কথাবার্তা, যে কথার কোনো ডকুমেন্টস নেই, যে কথার কোনো প্রমাণ নেই, একটি ফেসবুক পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা, সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে। তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা? সেটা জানি না যে ওই 14 জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পাঁয়তারা কিন্তু চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন সঠিক সময়ে যেন না হয়, এটা একটা বড় কারণ। আর একটা বড় কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে, যেটা বিএনপির জন্য সব থেকে আশঙ্কাজনক। তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেয়া, ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেয়া, বিএনপি যেন অসহায় হয়ে যায়, বিএনপি যেন নিস্তেজ হয়ে যায়, বিএনপি যেন দুর্বল হয়ে যায়, যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে। আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, আমেরিকান ষড়যন্ত্র ছিল। তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্র কি এখনও চলছে? আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান এম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন। তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার একটা সাপোর্ট ছিল, আন্দোলনের পক্ষে সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে। তা না হলে শেখ হাসিনার পতন হতে হয়তো আরও সময় লাগতে পারতো, কিন্তু আরও সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারণে, এটা অনেকে মনে করেন। যদি সেটা সত্য হয় তাহলে এখনও কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে? এখনও কি অন্য কোনো দেশের, এখন আমেরিকার ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না। কারণ আমেরিকার একমাত্র কনসার্ন হচ্ছে
মৌলবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, যেটা তুলসী গ্যাবার্ড বলেছেন স্পষ্ট করে যে খেলাফতের নামে যে মৌলবাদ এবং জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাচ্ছে, জঙ্গিরা মাথায় উঠে বসছে, জঙ্গিরা বিভিন্ন কার্যক্রম করছে, এটা কোনোভাবেই ট্রাম্প প্রশাসন মেনে নেবে না। কিন্তু বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে এই জঙ্গিদের সংশ্লিষ্টতা নিশ্চয়ই নেই, কোনো কালেই ছিল না। এটা আওয়ামী লীগের কথা বলছি বলে আবার বিএনপির যারা সাপোর্টার তারা আবার রাগ করবেন না প্লিজ, কারণ হচ্ছে যে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে এই দুটো দলের সঙ্গে কখনোই কোনো অভিযোগ কোনো কালেই ছিল না বলতে নির্দিষ্ট কিছু দল যারা খেলাফত চায়, যারা ধর্মের নামে রাজনীতির মোড়কে এক ধরনের জঙ্গিবাদকে উস্কে দিতে চায়, যারা মাজার ভাঙতে চায়, পীর আউলিয়াদের দরবার ভেঙে দিতে চায় মৌলবাদের আখড়া বানানোর জন্য, যারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাজনীতি করতে চাই, তার মানে এই না যে সব ইসলামিক দল এইগুলোর সঙ্গে জড়িত, কেউ তো জড়িত, তারা যদি লাভবান হয় সেই কর্মকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই বিএনপির কোনো সম্পৃক্ততা থাকবে না, নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা থাকবে না। তাহলে এই ষড়যন্ত্র এবং সেই রিপোর্টে বলা হচ্ছে একেবারে স্পষ্ট, জিল্লুর রহমান বলছেন যে বিএনপিকে দুর্বল করা যেমন একটা লক্ষ্য, দেশে ইসলামিক যে দলগুলো ইসলামপন্থা সংসদে যেন অনেক বেশি পরিমাণে ইসলামপন্থী দলগুলো, ইসলামপন্থী সংসদ সদস্য থাকে, সেই উদ্যোগও এই তত্ত্বের মধ্যে রয়েছে। তার মানে হচ্ছে বিএনপিকে সাইড করে দিয়ে অন্যরা যদি সরকার রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে তাহলে তাদের আখেরে অনেকগুলো লাভ একসঙ্গে হবে, সেরকম রিপোর্টই নাকি গোয়েন্দারা উদ্ঘাটন করেছেন। এই রিপোর্ট যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন, নিশ্চয়ই দেশপ্রেমিক সেনাবাহিনীও এই ব্যাপারে সচেতন হবেন। আর সরকার যদি এই রিপোর্ট পাওয়ার পরেও তারা উদ্যোগী না হয় তাহলে কিন্তু তাদেরকে একটা দুর্নাম কাঁধে বয়ে বেড়াতে হবে যে এই ষড়যন্ত্রকে স্টাবলিশ করতে সরকারও সহযোগিতা করেছে। সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার করবে না। তাদের প্রতি অন্তত এই মিনিমাম আস্থা বাংলাদেশের জনগণের রয়েছে। জিল্লুর রহমানের রিপোর্ট সত্য না হোক, এটা অন্তত আমি মনে প্রাণে চাই, এরকম ষড়যন্ত্র না হোক, কারণ একটা বড় দল গিয়েছে আর একটা বড় দলের সঙ্গে ষড়যন্ত্র করে তাদের প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। এক কথায় যদি বলি, এই মুহূর্তে যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে, এই মুহূর্তে ঠিক যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে ঠিক এই বিষয়ে মন্তব্য করাটা খানিকটা কঠিন। আরেকটি বিষয় যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে, গত 2 দিনের উদ্ভূত পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন যে সবকিছু চুপচাপ কেন, সামরিক বাহিনী চুপচাপ কেন? যে সামরিক বাহিনী কিন্তু চুপচাপ নয়, কারণ দেশকে ধ্বংস করবার একদম সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া হয়েছে, দেশের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে, সর্বশেষ সেনাবাহিনীকে ধ্বংস করবার একটি পায়তারা চলছে। এই পায়তারা যখন চলছে ঠিক তখন সেনাবাহিনী নিশ্চয়ই চুপ থাকতে পারে না, কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র, এই যে ছাত্র নামধারী সমন্বয়ক তারা পর্যন্ত ষড়যন্ত্রে নেমেছে সেনাবাহিনীকে ধ্বংস করবার, সেনাবাহিনীকে প্রতি বিশ্ববিদ্যালয় করবার এবং সেনাবাহিনীর প্রতি, সেনাপ্রধানের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করবার মতো দুঃসাহস দেখিয়েছে গত 2 দিনে। এই অবস্থায় সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী কি চুপ আছে? মোটেই নয়। আমরা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যেটি জেনেছে, ইতিমধ্যে 3 বাহিনীর এক বা একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সর্বোচ্চ জেনারেলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর যে 10টি এরিয়া কমান্ডার বা জিওসিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দফায় দফায়, এবং আজকেও বৈঠক হতে পারে বলে এমন আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে। তো এই বৈঠকগুলো যেগুলো জানা যাচ্ছে যে আসলে কি সেনাবাহিনী ক্ষমতাকে টেক ওভার করবে নাকি একটি ভিন্ন সরকার, আমি যেটি বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির অধীনে কিংবা অন্য কাউকে দিয়ে একটি স্বল্পকালীন সময়ের জন্য একটি সরকার, এবং যে সরকারকে নির্বাচন পরিচালনা করবে, বিষয়গুলো এখনো পর্যন্ত ক্লিয়ার না, কোনো সূত্র থেকে বোঝা যাচ্ছে না, কিংবা সিদ্ধান্তে উপনীত হয়েছে কিনা সেই বিষয়টিও এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব আছে যে সেনাবাহিনী নিজে ক্ষমতা গ্রহণ করবে, মার্শাল ল জারি করবে, নাকি একটি তত্ত্বাবধায়ক সরকার, একটি বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার হবে, এবং সেটি সেনা সমর্থিত, পেছন থেকে যেমন 1/11 ঘটেছিল ঠিক তেমনটা হবে কিনা, এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে, দ্বিধা দ্বন্দ্ব আছে, পক্ষ বিপক্ষ আছে, এই বিষয়গুলো এখনো চলমান আছে। তবে এটি অন্তত নিশ্চিত, এই যে সমন্বয়ক নামধারী ছেলেমি পোলাপান বা বাচ্চা পোলাপান, বাচ্চাই বলবো কারণ এদের বয়স 30-এর নিচে, এরা যে
ইম্যাচিউড অ্যাটিটিউড করছে, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তেমনটা নিশ্চয়ই করবে না। এই যে দেখুন, গত দুদিন ধরে শুক্রবার বা বৃহস্পতিবার থেকে যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে তোলপাড় চলছে, কিন্তু সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত একটা প্রতিক্রিয়া, আইএসপিআর এর কোনো ওয়েবসাইটে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কোনো গণমাধ্যমে সেনাবাহিনী এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু অনলাইন একটি পোর্টালের বরাত দিয়ে কেউ কেউ বলছে যে আইএসপিআর বিবৃতি দিয়েছে। এই পোর্টালের কি ভিত্তি আছে আমি জানি না, সেটি সুইডেন থেকে মনে হয় পরিচালনা করা হয়, সেটির ঠিকানা গিয়ে দেখলাম যে সুইডেন। এই পোর্টাল বলছে যে আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে এটা সেটা বিভিন্ন কিছু বলেছে। এই পোর্টালের কোনো ভিত্তি আমি বিশ্বাস করি না, কারণ আইএসপিআর এর ওয়েবসাইটে আমি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখিনি, সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখিনি, অর্থাৎ সেনাবাহিনী এখন পর্যন্ত সত্যিকার অর্থে কোনো প্রতিক্রিয়া দেয়নি। পোর্টাল বা অনলাইন নিউজ পোর্টাল যেগুলো বলছে এগুলো এখন পর্যন্ত ভিত্তিহীন। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী আসলে সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল জায়গা। দায়িত্বশীল জায়গা থেকে আপনি যদি ভাবেন যে 2 ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করবে বা 2 ঘন্টার মধ্যে ইনিশিয়েটিভ নেবে, বা ইনিশিয়েটিভ নেবার পরে এর ক্ষতি বা উপকার কি হবে, এগুলো সবকিছু বিচার বিশ্লেষণ না করে সেনাবাহিনী অবশ্যই পদক্ষেপ নেবে না। আরেকটি বিষয় যে সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিকরা গত 2 দিন যাবৎ মহাক্ষুব্ধ যাকে বলে, এসব সমন্বয়ক নামধারী ছেলেপেলে সেনাবাহিনীকে যে বিতর্কিত করছে এর জন্য মহাক্ষুব্ধ। শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় আছে, মুখিয়ে আছে। আমরা বিভিন্নভাবে যে খবরগুলো পাচ্ছি যে মুখিয়ে আছে যে হেডকোয়ার্টার আমাদেরকে নির্দেশ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু হেডকোয়ার্টার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং আমরাও সেটিকে সমর্থন করি যে সেনাবাহিনী চিন্তা ভাবনা করে দেশ যেন বারবার রসাতলে না যায়। 5 আগস্ট বিগত সরকারের পতন ঘটে যে একটি সরকার গঠিত হয়েছে, এই সরকারটির মাধ্যমে গত 8 মাসে দেশ রসাতলে চলে গেছে। আবার যেন এমন কেউ না আসে, এমন কিছু না হয়, পুনরাবৃত্তি যেন না হয়। প্রয়োজনে আরো 15 দিন সময় নিন, আরো 1 মাস সময় নিন, এদেরকে ঠান্ডা রেখে আরো 1 মাস সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি দেশের জন্য কল্যাণকর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। আমরা দেশের আপামর জনসাধারণ, আমরা 90% জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রাখি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি। বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করবে যারা, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমি গতকালকের বক্তব্যে বলেছিলাম মাত্র 10% সেটি হবে। জামাত শিবির সমন্বয়ক গং পিনাকি তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে আচরণ করে, কিন্তু বাকি 90% মানুষ বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে অবস্থান। এবং আমরা আশা করব, প্রত্যাশা করব সেনাবাহিনী তেমন সিদ্ধান্ত নেবে, এই যে 90% মানুষের যে আপনাদের প্রতি সমর্থন, তারা যেন আপনাদেরকে আজীবন সমর্থন দিতে পারে, সেই সিদ্ধান্তই আপনারা নেবেন। আমরা সেটাই প্রত্যাশা করব। তবে কথার শেষে যেটি বলতে চাই, সারমর্ম যেটি বলতে চাই, যে আসলে সামরিক শাসন আসছে নাকি একটি বিশেষ। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।